হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মাত্র একটা ডিম দিয়ে চিংড়ি মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এইভাবে ডিম দিয়ে চিংড়ি মাছ রান্না করলে স্বাদ একেবারে মুখে লেগে থাকবে। চিংড়ি মাছ তোমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, বাট আমার মতো করে এই পদ্ধতিতে একবার ডিম দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে জাস্ট দুর্দান্ত লাগে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি মাত্র 600 গ্রাম চিংড়ি। তবে চিংড়ির পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। চিংড়ি মাছগুলোকে প্রথমে খুব ভালো করে কেটে ধুয়ে বেছে নিতে হবে। আর চিংড়ি মাছের মধ্যে একটা কালো সুতোর মতো অংশ থাকে, সেটাকে কিন্তু অবশ্যই বেছে বাদ দিতে হবে। তো তারপরে চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। তার জন্য চিংড়ি মাছের মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে লবণ, তার সাথে দিতে হবে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো, আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। তো মাত্র 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এতে চিংড়ি মাছগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তো তার সাথে চিংড়ি মাছের মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে মাত্র একটা ডিম। একটা ডিমকে আগে থেকে একটা বাটির মধ্যে খুব সুন্দর করে ভেঙে রেখেছিলাম। তো ডিমটাকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিতে হবে। তার সাথে চিংড়ি মাছের মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে চালের গুঁড়ো। তো এখানে আমি 2 চামচ ভর্তি করে দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু 2 চামচ ময়দাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। অনেক সময় হয় কি চালের গুঁড়োটা হাতের কাছে থাকে না, সেক্ষেত্রে তোমরা 2 চামচ ভর্তি করে ময়দাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবারে সমস্ত কিছুকে একসাথে খুব সুন্দর করে চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। আর মাখতে মাখতে যখন মনে পড়বে যে এর মধ্যে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়া হয়নি, তখন 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো। তার সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। চিংড়ি মাছ ম্যারিনেট করার সময় যদি একটু জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা হয়, তাহলে চিংড়ি মাছের স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখো, সবশেষে একটু জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছের সাথে মেখে নেব। তারপরে জাস্ট 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তো এই সমস্ত চিংড়িগুলো মশলার মধ্যে 5 মিনিটের জন্য একটু রেস্ট নিতে থাক। ততক্ষণে দেখো, এখানে আমি নিয়েছি ফ্রেশ নারকোল। একটা মালা নিয়েছি, নারকোলের এই মালাটাকে আমি পুরোটাই কুড়িয়ে নেব। আর চিংড়ি মাছের এই রেসিপিতে অবশ্যই কিন্তু ফ্রেশ নারকোল নিতে হবে, তাহলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। নারকোলটাকে খুব সুন্দর করে কুড়িয়ে দেখো ফিরে এলাম। তো এখন এই নারকোলটাকে খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে। আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম পেস্ট করে নেব, তাহলে নারকোলের মধ্যে যে দুধটা আছে সেই দুধটা বের করে নিতে সুবিধা হবে। তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখানে দেখো একটা ছোট্ট মিক্সিং জার নিয়েছি। সমস্ত কোরানো নারকোলটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে তারপরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নেব। তো পরিমাণ মতো জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে নারকেলটাকে দেখো একদম মিহি করে পেস্ট করে নিলাম। তো এখন এই নারকেলের পেস্টটাকে ছাঁকনির মধ্যে দিয়ে খুব সুন্দর করে ছেঁকে নেব। মিক্সিং জারটা ধুয়ে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দেবো, তাহলে দুধটা বের করে নিতে সুবিধা হবে। তো অনেকটা পরিমাণে জল দেখো দিয়ে দিলাম। এবার একটা গোল হাতার সাহায্যে খুব ভালো করে চেপে চেপে নারকেলের দুধটাকে এইভাবে বের করে নিতে হবে। আর নারকেলের যে ছিবড়েগুলো থাকবে সেগুলো তোমরা অন্য কোনো রেসিপিতে ব্যবহার করতে পারো, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এইভাবে খুব ভালো করে চেপে চেপে দেখো নারকেলের দুধটাকে বের করে নিলাম। আর এইভাবে যদি একটু চিংড়ি মাছের মধ্যে নারকেলের দুধ দিয়ে রান্না করা হয়, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হবে, যাকে বলে স্বাদ একদম মুখে লেগে থাকবে। নারকেলের দুধটাকে একটা সাইডে আমি রেখে দিলাম। তো তারপরে ওই মিক্সিং জারের মধ্যে আমি প্রায় 15 থেকে 20টার মতো দিয়ে দিলাম কাজু বাদাম। আমি যেহেতু 600 গ্রাম চিংড়ি মাছ রান্না করছি, তাই 15-20টার মতো কাজু বাদাম কিন্তু অবশ্যই দিতে হবে। তার সাথে প্রায় 1 ইঞ্চি মতো আদাকে ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। এবারে সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে কাজু বাদামগুলো আর আদাটাকে এইভাবে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো দেখো, আদা আর কাজু বাদামগুলোকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। কাজু বাদামগুলোকে খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে, যাতে একটুও দানা দানা ভাব না থাকে। তো তারপরে কাজু বাদামের পেস্টটাকে মিক্সিং জারের মধ্যে ঢাকা দিয়ে একটা সাইডে আমি রেখে দিলাম। তো তারপরে আমি রান্নাটা করে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেলে 3 থেকে 4 চামচ দিয়ে দিলাম সর্ষে তেল। চিংড়ি যদি একটু সর্ষে তেলে রান্না করা হয়, খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। তো তেলটাকে দিয়ে খুব ভালো করে একটু ঝাঁকানাকা করে প্যানের গায়ে ছড়িয়ে দিতে হবে। সর্ষে তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, প্রথমে আমি অর্ধেকটা পরিমাণে ম্যারিনেট করা চিংড়ি দিয়ে ভেজে নেব। আর চিংড়িগুলো কিন্তু খুব বেশি ভাজা ভাজা করবো না, একটু হালকা করে ভেজে নেব, তাহলে চিংড়িগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয়, শক্ত হয়ে যায়, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো তার জন্য এপিট ওপিট উল্টে পাল্টে চিংড়িগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এতে চিংড়িগুলো বেশ একটু সফট থাকবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর চিংড়ি ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভাজতে হবে। তো দেখো, চিংড়ি মাছের একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে, তখন উল্টে দিয়ে বাকি পিঠটাকেও ভেজে নেব। আর চালের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু চিংড়ি মাছগুলো একদমই কিন্তু গোটা গোটা থাকবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এপিট ওপিট উল্টে পাল্টে চিংড়িগুলোকে এইভাবে একটু হালকা করে ভেজে নেব। তো
তো বন্ধুগণ, চিংড়ি দিয়ে অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার ডিম দিয়ে চিংড়ি রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয়। গরম গরম ভাতের সাথে আর কোনো পদেরই প্রয়োজন হবে না। শুধু চিংড়ির এই রেসিপিটা দিয়েই কিন্তু থালার সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে। আর বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম আঙুল চেটে ফুটে খেয়ে নেবে। প্রথম ব্যাচে চিংড়িগুলোকে দেখো একটু হালকা লালচে করে ভেজে নিলাম। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের চিংড়িগুলোকে একটু হালকা লালচে করে ভাজবো। খুব বেশি কিন্তু একদম কড়া করে ভাজবো না, তাহলে চিংড়িগুলো কিন্তু একদমই শক্ত হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো তারপরে দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে বাকি ব্যাচের চিংড়িগুলোকে দিয়েও কিন্তু এপিট ওপিট উল্টে পাল্টে একটু হালকা লালচে করে ভেজে নেব। তো একে একে সবগুলো চিংড়ি দেখো একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে চালের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু চিংড়ির উপরটা বেশ একটু হালকা মুচমুচে হয় আর ভেতরটা কিন্তু সফট থাকে, খেতে কিন্তু দারুণ লাগে। তো এখন আমি রান্নাটা করে নেবো। তার জন্য দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে 3 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে প্রায় হাফ চামচের মতো দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। তার সাথে এর মধ্যে দিতে হবে বেশ কিছুটা গোটা গরম মশলা ফোড়ন। চিংড়ির যে কোনো রেসিপিতে একটু গোটা গরম মশলা ফোড়ন দিলে খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। এর মধ্যে আছে 3টে এলাচ, লবঙ্গ, দারচিনি। তো তারপরে খুব ভালো করে নেড়ে ছেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন একটা বড় সাইজের তেজপাতাকে একদম তেনা তেনা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। একটু তেজপাতা দিলে তেজপাতার ঘ্রাণটা কিন্তু দারুণ লাগে। তো একটা বড় সাইজের তেজপাতাকে এরকম করে একদম তেনা তেনা করে ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতাটাকে দিয়ে একটু হালকা লালচে করে ভেজে নেব, কারণ তেজপাতার ঘ্রাণটাও কিন্তু অসাধারণ লাগে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে ফোড়নটাকে দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে দারুণ সুন্দর একটা ঘ্রাণ যখন বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম, যাকে বলে ফাইন চপ করে কুচি করে রেখেছিলাম। তোমরা চাইলে কিন্তু গ্রেটারে গ্রেট করেও দিতে পারো, আর যদি কুচি করে দাও তাহলে অবশ্যই কিন্তু ফাইন চপ করে কুচি করে দিতে হবে। তো পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে দেখো নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। পেঁয়াজটাকে দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে একটু মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। একটা বড় সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। একটু লবণ দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে ভাজলে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে দেখো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। টমেটোগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা বাটা। 5-6টা কাঁচা লঙ্কা, তার সাথে 7-8 কোয়া রসুনকে একসাথে মিহি করে বেটে দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এই রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে খুন্তি দিয়ে খুব ভালো করে চেপে চেপে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। তো রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি রেগুলার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, তার সাথে দিতে হবে হাফ চামচ ধনিয়া গুঁড়ো। তার সাথে খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা কিন্তু দুর্দান্ত হবে। প্রথমে এই গুঁড়ো মশলাগুলোকে 10 থেকে 15 সেকেন্ড একটু মশলার সাথে মিশিয়ে নেব। কোনো রকম জল দেবো না, জল ছাড়াই কিন্তু 10 থেকে 15 সেকেন্ড একটু মশলার সাথে মিশিয়ে নিলে যে কোনো রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে বেশ কিছু সময় ধরে গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে দেখো মশলার সাথে মিশিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে আদা আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দেবো। আদা আর কাজু বাদাম একসাথে মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে রেখেছিলাম, সেই আদা আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। আর মিক্সিং জারটা ধুয়ে বেশ কিছুটা জল আমি কড়াইতে দিয়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কাজু বাদাম যেহেতু প্রচণ্ড আঠালো হয়, কড়াইতে লেগে যেতে পারে, তাই কন্টিনিউ এইভাবে নেড়ে মশলাটাকে আরও বেশ কিছু সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব। 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে যত ভালোভাবে কষানো হবে, রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। তো দেখো 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো মশলাটাকে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 3-4টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। আর এই কাঁচা লঙ্কাগুলো গরম গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি 4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তার সাথে যে নারকেলের দুধটা আমি রেখে দিয়েছিলাম, সেই নারকেলের দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো সবটুকু নারকেলের দুধ দেখো দিয়ে দিলাম, তার সাথে বেশ কিছুটা জলও আমি দিয়ে দিলাম। ঝোলের পরিমাণটা মানে তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সে আন্দাজে এর মধ্যে নারকেলের দুধটা অ্যাড করে দেবে, তার সাথে বেশ কিছুটা জলও কিন্তু মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে দেখো নারকেলের দুধটাকে দিয়ে একটু মিশিয়ে নেব। আর এই সময় একটু চেক করে দেখতে হবে লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। তো আমি একটু চেক করে দেখলাম লবণের পরিমাণটা যথেষ্ট কম মনে হলো, তাই স্বাদ মতো আর একটুখানি লবণ আমি অ্যাড করে দিলাম। তো তারপরে দিয়ে দেবো স্বাদ মতো হাফ চামচ চিনি। একটুখানি চিনি দিলে চিংড়ি মাছের গ্রেভিটা বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে,
হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তবে চিনিটা কিন্তু বুঝে দিতে হবে, যেহেতু নারকেলের দুধ কিন্তু অনেকটা মিষ্টি মিষ্টি খেতে হয়, তো একটুখানি চেক করে তারপরে কিন্তু চিনির পরিমাণটা অ্যাড করে দিতে হবে। তো চিনি আর লবণটাকে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 5 থেকে 6 মিনিট সময় ধরে ঝোলটাকে খুব ভালো করে রান্না করে নেবো। ঝোলটা ওদিকে রান্না হতে থাক, ততক্ষণে এখানে দেখো আমি নিয়েছি বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাগুলোকে একটা ছুরির সাহায্যে একদম ঝিরিমিরি করে কুচি করে নিলাম। আর এদিকে দেখো 5 থেকে 6 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে ঝোলটাকে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি। তো ঢাকনাটা তুলে খুব সুন্দর করে ঝোলটাকে আরও একবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তো তারপরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো সমস্ত ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে দেখো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলোকে ভেজে যে পাত্রের মধ্যে রাখবো, সেই পাত্রের গায়ে যেটুকু তেল লেগে থাকবে সেই তেলটা কিন্তু অবশ্যই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে, এতে ঝোলটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তো সমস্ত ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে জাস্ট 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু রান্না করে নিতে হবে। তো ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। নামানোর আগে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো, তার সাথে যে ধনেপাতাগুলোকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম সেই ঝিরিমিরি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিতে হবে। তার সাথে 1 চামচ ভর্তি করে দিয়ে দেবো ঘি। চিংড়ির যে কোনো রেসিপিতে একটু ঘি দিলে স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো গরম মশলার গুঁড়ো, ধনেপাতা কুচি আর ঘিটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলেই কিন্তু স্বাদে গন্ধে ভরপুর ডিম দিয়ে চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে। তো দেখো খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, তারপরে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। এতে গরম মশলার গন্ধ, ঘিয়ের গন্ধ খুব সুন্দরভাবে রান্নার সাথে মিশে যাবে, যার কারণে এই রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। 2 মিনিট পরে দেখো ঢাকনাটা তুলে নিলাম। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই ডিম দিয়ে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।